সরকারের 100 দিনে 605টি খুন, সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। যা যা কিছু দরকার, চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মুহূর্তে তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। শুধু তিস্তার পাড়েই নয়, আপনি পদ্মায় যান, মেঘনায় যান, যমুনায় যান, ব্রহ্মপুত্র সহ সারা বাংলাদেশের 4000 কিলোমিটার নদী ভাঙন এলাকার এই মানুষগুলো তারা প্রহর গুনছে, একটা মানবতার জীবন যাপন করছে। তাদের চোখে মুখে হতাশার চাপ। কি তাদের ভবিষ্যৎ কি হবে কোত্থেকে? এই বাজেট তারা বুঝছে না, এই বাজেট তারা দেখছে না, এই বাজেট তারা জানে না, কিন্তু তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি মুহূর্তের মধ্যে 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার তারা ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। মাননীয় স্পিকার, আমি গত 19 জুলাই তিস্তার পাড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জাগো বাহে আন্দোলনের নেতা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাহেব। যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন যে আমরা 2 মাসের মাথায় উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের 1 ভাগ মানুষের জন্য, 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য
পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একদিকে সেটা পাশ করিয়েছে মাননীয় স্পিকার। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে। আমি চায়না সফরে গিয়েছি, আমি দেখেছি সেখানের মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার উপস্থিতিতে সেই বৈঠকে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সে আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশদ নলেজ রয়েছে। তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রী সহ সবাই আশ্বস্ত করেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বে আরো যদি 2-1টা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমও আমাদের সেই স্বপ্নকে, যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল, আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই। আমরা পানির হিস্সা পাই নাই। আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ
পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম, সে কার্যক্রম থেকে আমরা এই 2টা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যে নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে, তার মধ্যে তিস্তা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার, ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি মাননীয় স্পিকার। তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী, ওই যে 3 ভাগের 1 ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ, আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো। মাননীয় স্পিকার, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং এই যে উত্তরবঙ্গের যে অর্থনীতির রূপান্তর, আমার বিশ্বাস আমাদের এই ধারাবাহিকতা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার মধ্যেই চায়নার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, যে নেতৃত্ব তিনি দিয়েছেন, এখানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে আমাদের একদিকে পিপল টু পিপল যে কন্ডাক্ট, আরেকদিকে রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে সহযোগিতা, তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক, এখানে যে আলোচনা স্থান পেয়েছে, এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনৈতিক মুক্তি আমাদের চলে আসবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ দিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছে। ঐক্যটা খুব জরুরি, ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাআল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার, আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে। আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু এটাই বলবো, সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে
20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন। যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কিন্তু পানির দরে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা তা কিন্তু পাচ্ছেন বিদায় আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোন রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল, ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার, যেখান থেকে আমাদের উৎপাদন দ্বিগুণ হবে, যে উৎপাদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আমরা রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি তারেক রহমানের নেতৃত্বে সেদিকেই আমাদের যাওয়ার খুব প্রবল ইচ্ছা রয়েছে, আশা করছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে মাননীয় স্পিকার।